নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে রুদ্রদা চরিত্রটিকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, এবং সেই জন্যে আজকে আমাদের নিবেদন লেখক রূপম রায়ের কলমে ষড়যন্ত্রের আঁধারে মৃত্যু। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। রুদ্রদা এখন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। ওর মন সামনে রাস্তার দিকে, আমি আর শান্তনুবাবু পেছনের সিটে। তিন মূর্তি এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে ধরে বর্ধমান ও মেমারির খুব কাছে একটি প্রত্যন্ত গ্রামে, যার নাম বীরগঞ্জ। প্রায় 2 মাস হলো রুদ্রদা এই নতুন i20 গাড়িটা কিনেছে। ওর ড্রাইভিংয়ের হাত খুব পাকাই বলতে হয়, কিন্তু কলকাতার শহরের সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বের হলাম, চোখের সামনে খোলা সবুজ মাঠ ভেসে উঠল। আমাদের গাড়ির জানালা দিয়ে বেশ ভালো ঠান্ডা বাতাস আসছিল। আমরা বুক ভরে বাইরের গ্রামের হাওয়া নিজের ভেতরে নিলাম। আমরা শহরের মানুষ, এইরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস পাবো কোথায়? 3 মূর্তি এটা ওটা নিয়ে গল্প করতে করতে এগোচ্ছি। আমার মন তখনও পড়ে আছে বরাবরের মতো বাইরের দিকেই। চারিপাশে তখন প্রকৃতির সৌন্দর্য যেন আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারিপাশে এত সবুজের সমারোহ যে মনটা এমনি চাঙ্গা হয়ে ওঠে। মাঠে চারিপাশে দেখা মিলছে প্রান্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত। যত দূর চোখ যায় শুধু সুদূর বিস্তৃত বন, জঙ্গল আর মাঠঘাট। তখন দুর্গাপুজো আসতে আর 1 মাস মাত্র বাকি, তাই রাস্তার 2 পাশে শত শত কাশফুলও দেখলাম ফুটে রয়েছে। শান্তনুবাবু দেখি বাইরের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে একটা গান গুনগুন করছেন মনে মনে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার ভুলায় রে। আমার চোখ যেন ওই জানলাটার বাইরে যেন অদ্ভুত আর একটা জগৎকে দেখতে পাচ্ছিল। সত্যি সব কিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সত্যি বলতে কলকাতার ওই অট্টালিকার ভিড়ে সবুজ কোথায়? সবটাই যেন কৃত্রিম মনে হয় আমার। সে যাই হোক, আমরা মাঝখানে একটা ধাবায় থেমেও ছিলাম সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে। আসল কথাটাই তো বলা হয়নি এখনো, যে কেন আমরা চলেছি এই বীরগঞ্জ নামক প্রত্যন্ত গ্রামে। এটা বলতে গেলে সবটাই খুলে বলতে হয়, কারণ ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 2 দিন আগে। আমি তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে সবে একটু ঘুমোবার মতলব করছিলাম, আর ওইদিকে রুদ্রদা নিজের ঘরে বসে একটা বিদেশি দারুণ গোয়েন্দা উপন্যাস পড়ছিল। ঠিক এমন সময় বসার ঘরের থেকে একটা টেলিফোনের শব্দ ভেসে আসে। রুদ্রদা নিজেই গিয়ে ওঠায় ফোনটা। তবে প্রায় মিনিট 15 ধরে কি যে কথা বলল কিছুই বুঝতে পারলাম না। তবে এটা যে কোনো একটা নতুন কেসের হাতছানি সেটা আন্দাজ করতেই পারছিলাম। আমি রুদ্রদাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, তবে সে তখন বলতে চায়নি। তার কারণ অবশ্য একটাই, সে দুপুর নাগাদ শান্তনুবাবুকে টেলিফোন করে বিকেলে আসতে বলে। ভদ্রলোক এখন সবে পুলিশের চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, তাই মেজাজটা বেশ ফুরফুরে, বেশ খোশ মেজাজেই আছেন বলতে হয়। সন্ধ্যার সময় আসছেন বলে বেশ বড় বড় সাইজের সিঙ্গারা নিয়ে এসেছেন, সাথে আবার একটা টক মিষ্টি চাটনি। ভদ্রলোক তারই আনা একটা সিঙ্গারায় একটা কামড় মেরে বললেন, তা মশাই, হঠাৎ তলব কোনো নতুন কেস নাকি? আমি বাবা এখন ঝাড়া হাত পা, তাই যেখানেই যেতে বলবেন সাথে ঝুলে পড়ব। তবে আসল ঘটনাটা কি ওটা আগে জানা দরকার। যাক, আপনি তবে হ্যাঁ বললেন, একটু নিশ্চিত হওয়া গেল। আসলে বেশ কয়েকদিনের জন্য কলকাতা ছেড়ে একটু যেতে হবে বর্ধমানের কাছে বীরগঞ্জ নামক একটি প্রত্যন্ত গ্রামে। সেখানকার ধনী রায় জমিদার কর্তার হুকুম রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যজনক চুরির কেসের মীমাংসা করার জন্য আমার ডাক। শান্তনুবাবু একটু অবাক হয়ে বললেন,
জমিদারি তো কবে উঠে গেছে বলে শুনেছি মশাই, তবে উনি আবার কিসের জমিদার? গ্রামগঞ্জের খবর তেমন একটা রাখা হয় না আমার। তবে আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়, কিন্তু জমিদারি প্রথা উঠে গেলে ওই ধরনের প্রত্যন্ত অঞ্চলে আগের জমিদারদের প্রভাব এখনো একই রকম আছে, কারণ সেই অঞ্চলের বেশিরভাগ জমির মালিকানা তাদের কাছেই রয়ে গেছে। তার উপর গ্রামের বেশিরভাগ মানুষ ভাগ চাষি, তাই তারা তাদের অধীনেই কাজ করে। এই জমিদারি উঠে গেলেও ক্ষমতা আর প্রতিপত্তির জেরে তারা এখনো সেই রকমই সম্মান পান। তার উপর তাদের 2 বিঘা জমির উপর মস্ত জমিদার বাড়ি, প্রায় 150 বছরেরও পুরনো। তাদের আপনি জমিদার না বলে কি বলতে চান শান্তনুবাবু? শান্তনুবাবু এবার একটু ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি মশাই কি চুরির কথা বলছিলেন, সেটা এবার বলুন। হ্যাঁ, কোথায় ছিলাম যেন আমি? চুরি হওয়া একটা সিন্দুকের খবর। জমিদার রাজেশ্বর রায় অনেক বছর ধরে বীরগঞ্জের সেইখানের মানুষদের দেখাশোনা করছেন। গ্রামের মানুষের কাছে রাজেশ্বর রায় এখনো প্রজাবৎসল, অত্যন্ত সৎ মানুষ নামেই পরিচিত। আজ তারই জমিদারি দেখাশোনার দায়িত্বে যিনি আছেন, তিনি আমায় ফোন করে পুরো ঘটনাটা জানান। তিনি এও বলেন, রাজেশ্বর বাবুর বাপ ঠাকুরদার আমলে নাকি রায় জমিদারদের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। 2 পুরুষ আগে জমিদারি ছিল বিশাল, এবং জমিদার বাড়িটি তার প্রমাণ আজও বহন করে চলেছে। বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি দেওয়াল যেন জমিদার পরিবারের ইতিহাসের সাক্ষী। তাদের পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য খুব যত্ন সহকারে রাখা হয়েছিল একটি বিশেষ সিন্ধুক, যার মধ্যে জমিদারের পরিবারের সমস্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র, শিলালিপি, পুরনো সম্পত্তির কাগজপত্র এবং পরিবারের সমস্ত সোনার গহনা রাখা ছিল। এই সিন্ধুকটি শুধু একটি জিনিস নয়, এটি ছিল জমিদার পরিবারের গর্ব ও ঐতিহ্য। প্রতিটা প্রাচীন জমিদারিতে এরকম একটা মস্ত প্রাচীন সিন্ধুকের উল্লেখ পাওয়া যায়। এরই মাঝে একদিন সকালে রাজেশ্বর রায় নিজেই একটি খবর পান, যা তাকে স্তম্ভিত করে দেয়। বাড়ির এক কর্মচারী জানায়, পুরনো সিন্ধুকটির তালা ভেঙে গেছে এবং সেখান থেকে মূল্যবান গয়না, সম্পত্তির দলিলপত্র সহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে। রাজেশ্বর রায় পুলিশে খবর দিতে চান না, বা সেই চুরির কথা গোটা গ্রামে 5 কান হোক সেটাও চান না। তাই তিনি গোয়েন্দার দ্বারস্থ হতে চান, আর পুরো ব্যাপারটা গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে আমায় সেখানে চুরির তদন্ত করতে ডেকেছেন। এই চুরিটি হওয়ার পর রাজেশ্বর রায় পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন এবং তার মনের মধ্যে এক অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হয়। এটি শুধুমাত্র একটি সাধারণ চুরি ছিল না, বরং একটি পরিকল্পিত কাজ ছিল, যা তাদের পরিবারকে বিশাল ক্ষতির সম্মুখীন করছে। রাজেশ্বর রায় নিজে বুঝতে পেরেছেন যে এই চুরির পেছনে কোনো বাইরের কেউ নয়, বরং পরিবার বা বাড়ির কাছের কোনো লোক থাকতে পারে। সিন্ধুকটি এমন জায়গায় রাখা ছিল যেখানে সাধারণভাবে কেউ প্রবেশ করত না, এবং তালাটি এমনভাবে ভাঙা হয়েছিল যেন তা পেশাদার কোনো চোরের কাজ না, বরং অভ্যন্তরীণ কোনো মানুষের কাজ হলেও হতে পারে। চুরি যাওয়া কাগজপত্রগুলোর মধ্যে কিছু পুরনো সম্পত্তির দলিল ছিল, যা ছাড়া জমিদার পরিবারের অধিকার এবং মালিকানা প্রশ্নবিদ্ধ হতে পারত। সুতরাং শুধু গয়না চুরি নয়, এর চেয়েও গভীর কিছু ছিল। কোনো ভদ্রলোক এও বলেন যে রায় জমিদারদের ঐতিহ্য, তাদের ভবিষ্যৎ সবকিছু এখন সংকটে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই বাড়িতে পৌঁছানো প্রয়োজন। আগেই বলে রাখি, যিনি ফোন করেছিলেন তিনি দেবদত্ত দাস। তিনি জমিদারের খাস লোক, এক কথায় ম্যানেজার বা নায়েব মশাইও বলা চলে। ভদ্রলোক রুদ্রদাকে কলকাতার থেকে গাড়ি করে নিয়ে আসার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু রুদ্রদা হাসি মুখে বলে দেয়, না না, সেই কষ্ট করতে হবে না, আমার নিজের গাড়ি আছে, ওটা করেই চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমার সঙ্গে আমার ভাই অনি আর একজন যাবেন। জমিদারের খাস লোক দেবদত্তবাবু আমাদের সকলকেই আমন্ত্রণ করেন। পরশুদিন সোমবার আমরা আর দেরি করিনি, একদম সকাল সকালে তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম বীরগঞ্জের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেলা ওই 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম মেমারির কাছে। তারপর পথের লোকজনকে জিজ্ঞেস করাতেই রাজেশ্বর রায়ের জমিদার বাড়ি খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি আমাদের। আশেপাশের সাধারণ গ্রামবাসীদের কাছে উনি যে কতটা সম্মানীয় ব্যক্তি
তা লোকেদের আচরণেই স্পষ্ট। একটুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম বিশাল আকৃতির পুরনো একটি দোতলা একটি বাড়ির গেটে। গেট বললে অবশ্য ভুল হবে, এই যে সিংহ দরজা তা বলাই বাহুল্য, কারণ চোখে পড়ল গেটের দুই ধারে থামে বড় বড় দুটি সিংহের মূর্তি খোদাই করা। বাড়িটা যে প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই, তবে পরিপাটি দেখে বোঝা যায় বাড়িটি খুব যত্নেই রেখেছেন রায় পরিবার। আর সেইখান দিয়ে সামনের ছোট একটা বাগান পেরিয়ে সামনে চোখে পড়ল নুড়ি পাথর বেছানো পথ, আর বাড়ির নিচে দুখানা গাড়িও দেখলাম দাঁড়িয়ে রয়েছে, বেশ পুরনো দিনের দামি গাড়ি। বাইরের একজন দারোয়ান জাতীয় লোক আমাদেরকে দরজা দেখিয়ে দিল, আর সেই দরজা পেরোতেই আমাদেরকে অভ্যর্থনা করলেন দেবদত্তবাবু। আসুন আসুন রুদ্রবাবু, পথে আসতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি। বসুন বসুন, আমি কিছু জল খাবার দেওয়ার কথা বলি, আপনারা ততক্ষণে জিরিয়ে নিন। তার কোনো দরকার নেই দেবদত্তবাবু, আমরা এই রাস্তায় একটা ধাবায় হালকা খাবার খেয়েছি, তাই আমাদের নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে আমি যে কাজের জন্য এখানে এসেছি, অর্থাৎ রাজেশ্বরবাবুর সঙ্গে আগে দেখা করতে চাই। অবশ্যই, রায়বাবু হয়তো এখন লাইব্রেরি ঘরেই আছেন আশা করি, আপনারা আসুন। বাড়িটায় চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেওয়ালে যেন হরিণের শিং টিংও চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম বলাই যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনও বেশ অবস্থাপন্ন। দোতলায় সিঁড়ি দিয়ে উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। সেই ঘরের চারদিকে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য বই, আর তার মধ্যেই একটি বড় রাজকীয় কাঠের চেয়ারে মাথা হেলিয়ে বসে বই পড়ছেন একজন মানুষ। দেখে যা বুঝতে পারলাম তার বয়স প্রায় 60-এর কাছাকাছি। মাথার বেশিরভাগ চুলই সাদা। কম বয়সে যে ভদ্রলোকের দারুণ স্বাস্থ্য ছিল তা আর বলে দিতে হয় না। আমরা আসছি দেখে সেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে আমাদেরকে নমস্কার জানিয়ে বললেন, তুমি আশা করি রুদ্র, তোমার যে এতটা কম বয়স হবে এটা ধারণা করতে পারিনি। খবরের কাগজে তোমার বুদ্ধির প্রশংসা আমি পেয়েছি। সে যাই হোক, দেবদত্ত টেলিফোনে সবটা তোমায় বলেছে মনে হয়। রুদ্রদা হেসে বলল, হ্যাঁ, উনি সবটা বলেছেন ঠিকই, তবে আমার কিছু প্রশ্ন ছিল, সেইগুলো জানতে পারলে আমার একটু সুবিধা হবে। অবশ্যই, তুমি যা জানার সবটাই জিজ্ঞেস করো। রুদ্র, তোমায় শুধু অপরাধের তদন্তই করলে হবে না, বরং সেই ঘটনা বা ঘটনার পেছনে থাকা মনস্তত্ত্ব ও উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। কোনো রহস্য যেন অদৃশ্য না হয়, কারণ এর সাথে জড়িত আছে রায়বংশের ভবিষ্যৎ আর সম্মান। সেই সিন্ধুকে এমন কিছু নথি ছিল যা খারাপ কোনো লোকের হাতে গেলে তারা এই সম্পত্তি যে কোনো সময় মালিকানা দাবি করতে পারে। দলিল কথা বলে, এটা তোমরা ভালো করে জানো। আরো বহু পারিবারিক গোপন সম্পদ লুকোনো ছিল তাদের। তোমার যত টাকা চাই আমি দিতে রাজি রুদ্র, তবে সিন্ধুকের হারানো সমস্ত জিনিস আমার চাই। রুদ্রদা চিন্তিত গলায় বলল, আমি আমার মতো চেষ্টা করব সেই সমস্ত মূল্যবান সম্পদ, সিন্ধুকের বাকি জিনিস উদ্ধার করার। তবে তার আগে আমাকে সিন্ধুক কোন ঘরে রাখা ছিল সবটা দেখতে হবে, আর আপনার বাড়ির সমস্ত সদস্যদের সঙ্গেও কথা বলে দেখতে হবে। তোমাকে সবকিছুতেই সাহায্য করবে আমার পরিবার, তবে চুরির কথা যেন বাড়ির বাইরে 5 কান না হয়, সেটার গোপনীয়তা তোমায় লক্ষ্য রাখতে হবে। তুমি তোমার মতো কাজ শুরু করে দাও রুদ্র। আমরা এবার রাজেশ্বর বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে এগিয়ে গেলাম সিন্ধুকের স্থানটি পরিদর্শন করার জন্য। দেবদত্ত বাবুই নিয়ে গেলেন আমাদের সেই ঘরের কাছে। ঘরটা দোতলায় অন্দরমহলের ঠিক মাঝখানে অবস্থান করছে। এই ঘরটি যেন বাড়ির সমস্ত ঘরের থেকে অনেক বেশি আলাদা, কারণ এখানে অবস্থান করছে বহু পুরনো জমিদারি আসবাব। যে মস্ত একটা কাঠের রাজপালঙ্ক রাখা রয়েছে তার নকশা অভূতপূর্ব। এসব জিনিস কোনো জমিদার বাড়িতেই শোভা পায় বটে,
আর সব থেকে আশ্চর্য হলো ঘরের মধ্যিখানে অবস্থান করছে মস্ত বড় একটি লোহার সিন্দুক। সেটিতে বহু অন্যান্য ধাতুর নকশার দ্বারা শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। আর সিন্দুকের ওপরের দেওয়ালে সজ্জিত সযত্নে রাখা একটি অসাধারণ সুন্দর বাঘছাল। আর সেটি যে কোনো কালে শিকার করা হয়েছে তা সহজেই অনুমান করা যায়। এছাড়াও বহু রং বেরঙের পাথর দ্বারাও সেই সিন্দুক সজ্জিত। আর এত বড় সিন্দুকের মধ্যে অবস্থান করছে একটি লোহার তালা। সেটি আপাতত খোলা রয়েছে। বাইরে বাড়ির সিংহ দরজায় তো আসার সময় 2 জন দারোয়ান চোখে পড়ল। তবে বাইরের লোক কিভাবে সেই ঘরে প্রবেশ করে এই চুরি করল সেটা বুঝতে পারলাম না। দেবদত্তবাবু বললেন, রুদ্রবাবু, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরের এত সুন্দর সাজসজ্জা আর পরিপাটির কারণ হচ্ছে এটাই ছিল বড় কর্তার ঘর, অর্থাৎ রাজেশ্বর রায়ের পিতা জমিদার প্রতাপ রায়ের কক্ষ। তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আজ থেকে 5 বছর আগে। তারপর থেকে এই ঘর সেই রকমই পড়ে আছে। তবে রাজেশ্বরবাবু মাঝে মাঝেই এসে ঘুরে যান এই ঘরে। বাড়ির লোকের এই ঘরে আনাগোনা নেই বলে এই সিন্দুকের অবস্থান পরিবর্তন করা হয়নি। রুদ্রদা ভালো করে পুরো ঘরটা প্রথমে পায়চারি করে এদিক ওদিক দেখে নিল। তারপর এগিয়ে গেল সিন্দুকের দিকে। তালাটি ভেঙেছে বললে ভুল হবে, কারণ সেখানে সেটি যে কোনো নকল চাবি দিয়ে খোলা হয়েছে তা সহজেই আন্দাজ করা যায়। রুদ্রদা সিন্দুকের আশেপাশের পুরো বিষয়টি মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটা অদ্ভুত ব্যাপার আবিষ্কার করল। সিন্দুকের ঠিক বাম পাশে নীল রঙের কিছু একটা দাগ লক্ষ্য করা যাচ্ছে। আর সেটা যে কোনো ফাউন্টেন পেনের কালি তা সহজেই আন্দাজ করা যায়। তবে দাগটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। রুদ্রদা সেটি দেখে দেবদত্তবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা দেবদত্তবাবু, রায় জমিদারদের এত মূল্যবান সম্পদ যখন এই ঘরে একটি সিন্দুকে রাখা ছিল, তবে এখানে কোনো পাহারার বন্দোবস্ত করা হয়নি কেন? আর এই বাড়িতে কি কেউ ফাউন্টেন পেন ব্যবহার করেন? আর কি বলি, প্রথমত ঘরটির অবস্থান বাড়ির ঠিক মধ্যেখানে, যাতে সবসময় সেটি বাড়ির মানুষের চোখের সামনে থাকে। তার উপর বাইরের গেটে দারোয়ান মোতায়েন রয়েছে সর্বদা। তাই কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এই সিন্দুক ভেঙে কেউ চুরি করতে পারে। আর ফাউন্টেন পেন যদি বলেন, এই বাড়িতে লেখালেখির স্বভাব বেশি কারো নেই। রাজেশ্বর বাবুর সমস্ত লেখার কাজ আমিই করি। তবে ওনার পিতা প্রতাপ রায়ের ছিল লেখারও অভ্যাস। তিনি লিখতেন ডায়েরি। আর এখনকার বাড়ির সবাই তো লেখেন বল পেনে, কালির আর দরকার পরে কই। রুদ্রদা এবার সিন্দুক ছেড়ে এগিয়ে গেল একটি বড় কাঠের ইজি চেয়ারের দিকে। তারপর সেইখানে বসে একটা সিগারেট ধরিয়ে বলল, বাড়ির সকলের সঙ্গে আমার একটু কথা বলা দরকার, তবে একসঙ্গে নয়। বাড়ির প্রত্যেকজনকে আমি আলাদা আলাদাভাবে জেরা করতে চাই, ইনক্লুডিং চাকর এবং দারোয়ান। আর এই ঘরটা বেশ নিরিবিলি আর ফাঁকা। আমি আর অনি এই ঘরে এখন আছি। আপনি একজন একজন করে পাঠিয়ে দিন দেবদত্তবাবু। আর আপনিও কিন্তু সন্দেহের বাইরে পড়েন না। তাই না না, সে আর বলতে, আপনি আমাকেও যা জিজ্ঞেস করার করতে পারেন। আর বাড়ির লোক এক একজন করে পাঠাচ্ছি আমি, দাঁড়ান। ভদ্রলোকের গলার স্বর শুনে মনে হলো রুদ্রদার কথা শুনে একটু মন খারাপ হয়েছে। তিনি হয়তো ভাবতেও পারেননি যে রুদ্রদা ওকেও সন্দেহের চোখে দেখবে। কিন্তু গোয়েন্দা তখন সবাইকেই তার চোখ সমানভাবে জরিপ করবে। ভদ্রলোক বেরিয়ে গেলেন ঘর থেকে। আর ঠিক তার 2 মিনিটের মাথায় ঘরের বাইরে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। এনার গলার স্বর শুনে আন্দাজ করা যায়
ইনি রাজেশ্বর রায়ের স্ত্রী, অর্থাৎ জমিদার গিন্নি। তিনি আসতেই রুদ্রদা ওনাকে বসতে বলল। মহিলার বয়স ওই 45-এর কাছাকাছি হবে, তবে বয়সের ছাপ একটু যেন বেশি স্পষ্ট। ভদ্রমহিলা বোধহয় একটু ইতস্তত বোধ করছিলেন, তাই রুদ্রদাই বলল, আপনাদের বাড়ির বহু মূল্যবান এই জমিদারির বহু দলিল সমেত যে সোনাদানা চুরি গেছে, সেইগুলোর ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারবেন? আর সেই সোনাদানার মধ্যে আপনার কিছু গহনা কি ছিল? আমাদের বাড়ির নিরাপত্তা খুব কড়া। আমি আমি সত্যিই জানি না কিভাবে এরকম কিছু করতে পারে। আর আমার নিজের গহনা আমার নিজের ঘরেই থাকে। এই সিন্ধুকে যা ছিল সবটাই পুরনো সম্পত্তি, যা আমার শ্বশুর মশাইয়ের আমলের। বাড়ির বড় গিন্নি হিসেবে আমার কাজ সংসারের ভালো মন্দ দেখা, তাই এই চুরির ব্যাপারে খুব একটা সাহায্য আমি করতে পারবো না আশা করি। তবে আপনাদের এই কদিন এখানে এই বাড়িতে থাকতে হতে পারে অনুমান করে দক্ষিণের একটি ঘর আপনাদের জন্য আমি খুলে দিতে বলেছি। আর খাওয়া দাওয়া আপনারা এই বাড়িতেই করবেন। আর কোনো কিছু অসুবিধা হলে আমায় বলবেন। আর আমার বড় ছেলে এখন বাড়িতেই আছে, জমি তদারকির জন্য বেরোবার সময় হয়ে এলো বোধহয় তার। আমি তাকেই পাঠিয়ে দিচ্ছি, না হয় আপনি যা জিজ্ঞাসা করার তাকেই করতে পারেন। ভদ্রমহিলা বেরিয়ে যেতেই আমরা একটু অপেক্ষা করবার সঙ্গে সঙ্গেই জমিদার বাবুর বড় ছেলের আগমন ঘটল। এনার নাম প্রকাশ রায়। বেটে খাটো, গায়ের রং ফর্সা, আর গলার স্বর শুনে এনাকে একটু শান্ত গোছের বলেই মনে হলো। আর জানা গেল ভদ্রলোক পড়াশোনা করেছেন বিলেতে। তারপর রাজেশ্বর রায় নিজের ছেলের হাতে জমিদারির দেখাশোনার দায়িত্ব ও তদারকির ভার তুলে দিয়েছেন। আচ্ছা প্রকাশবাবু, আপনি কি মনে করেন আপনার বাবার কোনো শত্রু আছে, বা এই চুরিটা কে করতে পারে আপনার কোনো ধারণা আছে? দেখুন, শত্রু বলতে ঘরের শত্রু না বাইরের সেটা আমি বলতে পারবো না, কারণ আমার ছোট ভাইকে আমি ততটা ভরসা করি না। বাবা বোধ করি তার আদরের ছেলের ব্যাপারটা চেপে গেছে, তাই তো। আমাদের বাইরের শত্রু থাকবে সেটা স্বাভাবিক ব্যাপার, হয়তো ব্যবসার কাজে বা পুরনো কোনো বিদ্বেষ পোষণ করতে কোনো লোক করতেই পারে, বা ধরুন আমাদের আত্মীয়ের সাথে আমাদের সম্পর্ক ততটা ভালো না, কিছু জমি বা টাকা পয়সার ব্যাপার নিয়ে যা হয়ে থাকে, বোঝেন আপনি। শান্তনুবাবু এতক্ষণ চুপ করেই ছিলেন, এবার যেন কিছু একটা ভেবে বললেন, আচ্ছা প্রকাশবাবু, আপনি আপনার ভাইয়ের ব্যাপারে কিছু বলছিলেন, এমন বলার কারণটা কি জানা যেতে পারে? দেখুন, আমার ভাইয়ের কথা আপনাদের কি বলি। বাড়ির আদরের ছোট ছেলে, বোঝেনি আপনারা, তাই সে একটু অসৎ পথের দিকে চলে গেছে। মদ আর জুয়ার অভ্যেস একটু লেগেছে, আমরা তা জানি। আর সে যে বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, তারাও ভালো মানুষ না, প্রত্যেকেই নাম করা গুন্ডা। তাদের জন্য আকাশের সাহায্য নিয়ে চুরিটা করে বাবার কাছ থেকে সেই সম্পত্তির বদলে ব্ল্যাকমেইল করে কিছু টাকা চাওয়া, সেটার সম্ভাবনাও কম না। আকাশ মানে আপনার ভাই কি বাড়ি আছে এখন? তার সঙ্গেও তো কথা বলতে হবে আমায়। আর আপনার বাড়ির কাজের লোকদের একসঙ্গে পাঠিয়ে দিন। আপনার এখনকার মতো ছুটি। অসংখ্য ধন্যবাদ প্রকাশবাবু এতগুলো তথ্য আমাদের দেওয়ার জন্য। আকাশ, তাকে আপনি দুপুরে পাচ্ছেন কোথায়? সে বাড়ি ফেরে রাত 1টার পর মদ্যপ অবস্থায়। যদি ভাগ্য ভালো থাকে তবে পরের দিন সকালে তাকে পেতে পারেন। তবে তার যা মেজাজ, আপনার কিছু যে সুবিধা হবে আশা করা যায় না। আমি তাকে তবুও বলে দেব যে আপনাকে যেন সে ভালো মতো সাহায্য করে আপনার কাজে। তবে সে যদি নিজে চুরিটা করে থাকে, তবে চোর তো আর নিজে ধরা দেবে না। তবে আমার জন্য আমাদের পরিবারের সম্পদ ফিরে পাওয়াটা অত্যন্ত জরুরি। তাই আপনি আপনার মতো মন দিয়ে কাজ করুন, সব রকম সাহায্য আমি অন্তত আপনাকে করব। হ্যাঁ, আপনারা কাজ শেষ করে নিচে চলে আসবেন। হ্যাঁ, খাবার দেবার বন্দোবস্ত করতে বলি নীলিমাকে। ভদ্রলোক বেরিয়ে যেতেই শান্তনুবাবু আমাদের দিকে কেমন হাসি মুখে তাকিয়ে বললেন, বুঝলেন মশাই, পারিবারিক ঝামেলাটা দেখছি সব জায়গায়, কোথাও বাদ নেই।
তবে ওই গুণধর ছেলে আকাশের সাথে কথা না বললে মনে হয় না আমরা সব উত্তর পাবো বলে। রুদ্রদা এবার উঠে পুরো ঘরটা আবার ভালো করে দেখছিল। একটু সময় পর বাড়ির মোট 2 জন চাকরের সঙ্গে ঘরে এলো আমাদের দেখা সেই গেটের দারোয়ান। চাকরদের মধ্যে একজনের নাম রামচরণ আর অপরজন কেশরী। রামচরণ এই বাড়িতে আছে প্রায় 12 বছরেরও উপরে। সে বাড়ির সমস্ত কাজের দায়িত্বে আছে। আর অন্যজন মানে কেশরী নামের লোকটা আছে 2 বছরেরও কম। রামচরণ কথা একটু বেশিই বলে। রুদ্রদা ওকে চুরির ব্যাপারটাকে নিয়ে জিজ্ঞেস করায় সে কাঁদো কাঁদো গলায় বলল, বাবুর কাছে এত বছর কাম করার এই প্রতিদান। আমি এই বাড়িতে 10 বছরের ওপর আছি। বাবুর ক্ষতি হোক তা আমি চাইবো। আর চুরি, হায় ভগবান, এ পাপ কাজ করার কথা আমাগো কারোর মাথায় এই জন্মে আইবে না। আমরা বাবুর নমক খাই, তেনার ক্ষতি কেমনে করমু আমি, আপনি বলেন। রামচরণের কথা শুনে দারোয়ান আর অন্য চাকরটি মাথা নাড়ল। রুদ্রদা বলল, তোমাদের চোর তো বলা হচ্ছে না, তোমাদের এই চুরির ব্যাপারটা সম্পর্কে আলোকপাত করতে বলা হচ্ছে শুধু। আর দারোয়ান, এই বাড়ির বাইরে যা পাঁচিল দেখলাম, চোর সহজেই বাড়ির বাগানে প্রবেশ করতে পারবে বলে আমার মনে হলো না। তবে কেউ কি এই কয়েকদিনের মধ্যেই বাড়িতে এসেছিল, রাতের বেলা বা দিনের বেলা? মনে করে বলো তো। বাড়ির বাগানে পাঁচিল থাকলেও পেছনের দিকের পাঁচিলের গা ঘেঁষে একটা বড় আম গাছ আছে, ওটা ডাল বেয়ে সহজেই বাড়িতে আসা যায়। তবে বাড়ির সামনে দিয়ে চোর আসেনি সেটা আমি নিশ্চিত, কারণ তাহলে সে আমার চোখে পড়তই। তবে কয়েকদিন আগে অর্জুন দাদাবাবু এসেছিলেন এই বাড়িতে তেনার বোনের বিয়ের জন্য বড় কর্তার কাছে নিমন্ত্রণ পত্র নিয়ে। তিনি সেই দিন রাতেই এসেছিলেন আর রাতটা এ বাড়িতেই কাটিয়েছিলেন। আর যারা চাষি ভাইরা আসে তারা গেটের বাইরে প্রকাশ বাবুর সাথে কথা বলে চলে যান। আরে তুই অর্জুন দাদা বাবুর নাম কস কেন? সে তো আমাগো অতিথি হইয়া আইছিল। নিমন্ত্রণ করতে আইসলেও তিনি আমাগো পরিবারেরই আত্মীয়। সে ঝগড়া ঝামেলা হইতেই পারে, তবে সে তো আর চুরি করে নাই। রুদ্রদার ভুরুটা অদ্ভুত রকমের কুঁচকে গেল। কথাটা শুনবার সঙ্গে সঙ্গে সে বলল, তোমাদের এই অর্জুন দাদাবাবুর পরিচয়টা একটু জানতে পারি? আর তাকে কি তোমরা সন্দেহ করছো? আমার কাছে কিন্তু সবটা খুলে বলতে পারো। আর তোমাদের বাড়িতে যে এই চুরিটা হয়েছে তা রোনাক্ষরও বাইরের লোক জানতে না পারে। ঘটনার গোপনীয়তা রক্ষার দায়িত্ব তোমাদেরই, কিন্তু মনে থাকে যেন। অর্জুন দাদা বাবু হইলেন রাজেশ্বর বাবুর দাদার পোলা। আজ থেকে 15 বছর আগে রাজেশ্বর বাবু ও তার দাদার মধ্যে জমিদার প্রতাপ রায় সব সম্পত্তি ভাগ করিয়া দেন। আর সেই দাদা জমিদারির বদলে কিছু বড় বড় পারিবারিক ব্যবসার মালিকানার অধিকারী হয়। আর রাজেশ্বর বাবু পান এই জমিদারি। কিন্তু রাজেশ্বর বাবুর দাদা এই পৃথিবীতে আর নেই, আর তার সব ব্যবসার মালিকানা এখন এই অর্জুন রায়ের হাতে। তবে তেনার ধারণা তার বাবাকে সঠিক ভাগ দেওয়া হয়নি এই বাড়ি থেকে, তাই তার মনে এই বাড়ি সম্পর্কে বিদ্বেষ আছে। তবে পারিবারিক বিয়ে বলে হয়তো নিয়ম রক্ষার জন্য আমন্ত্রণ করে গেলেন। আচ্ছা, তোমরা এখন আসতে পারো, তবে পরে দরকার পড়লে আবার তোমাদের ডাকা হতে পারে। আর ঘটনাটার গোপনীয়তা যেন বজায় থাকে সেটা মাথায় রেখো। আমাদের তখনকার মতো কাজ মোটামুটি শেষ ছিল, তাই আমাদের ঘর দেখিয়ে দেওয়ায় আমরা সেখানে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। শান্তনুবাবু ততক্ষণে স্নান সেরে এসে গিয়েছেন। অল্প সময়ের মধ্যেই নিচে খাবার টেবিলে আমাদের ডাক পড়ল। আমরাও ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। কিন্তু খাবার টেবিলে বসে যা সব এলাহি আয়োজন দেখলাম তা দেখে তো আমি অবাকই হয়ে গিয়েছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও 3 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস, আর মিষ্টি, চাটনি, পাঁপড়, ওই সবই আছে। খাবার টেবিলে যেন আমরা উঠে পড়তে চাইলেও খাবার যেন ফুরোতে চায় না।
খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেদের ঘরে গিয়ে বসতেই শান্তনুবাবু বললেন, মশাই, আপনি যতই এই চুরি ফুরির রহস্য উদ্ঘাটনে ব্যস্ত থাকেন, কিন্তু আমার মতে জমিদার বাড়ির খাবারের কোনো জবাব নেই। কয়েকদিন বেশ আয়েশ করে পায়ের ওপর পা তুলে কাটানো যাবে, কি বলো হে অনি? রুদ্রদা শুয়েছিল, ওনার কথা শুনে বলল, মাথা কাটানোর জন্য তো রুদ্রশঙ্কর রায় আছেই, তবে আপনারা চিন্তা কি শান্তনুবাবু? তবে আপনাদেরও চোখ কান ভালো মতো খোলা রাখতে হবে, বিশেষ করে বাড়ির সদস্যদের উপর। চোর যদি ভিতরের হয় তবে সে এতক্ষণে সাবধান হয়ে গেছে আশা করি। বিকালের দিকে আমরা রায়বাবুদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। রুদ্রদা ভালো করে পুরো বাড়িটাই একটু একটু করে খুঁজে দেখে যদি কিছু ক্লু পাওয়া যায়। আর আমাদের ঘরটা ছিল দক্ষিণ দিক বরাবর দোতলায়, আর তার ঠিক নিচে একতলার ঘরগুলোতেই থাকতো চাকররা, এবং বাড়ির ঠিক পিছনের দিকে বরাবরই অবস্থান ছিল চাকর রামচরণের ঘর। আর সেই ঘরের জানালা আমরা বন্ধই দেখলাম। আশা করা যায় বাড়ির পেছনের দিকটা অতটা খোলামেলা না হওয়ার জন্য, হয়তোবা মশার উপদ্রবের জন্য সেটা সবসময় বন্ধ রাখা হয়। পরে রামচরণকে ওই জানালার কথা জিজ্ঞেস করায় সে বলেছিল, ও বাবু, ওই দিকটা বাড়ির পেছন দিক, বড়ই অন্ধকার, একটা বড় আম গাছ, আর সাথে জঙ্গলে ভরা থাকে বেশিরভাগ সময়। কখন সাপ টাপ চলি আসে তার ভয়েই সেটা বন্ধ করে রাখি আমি। বাড়ির পিছনের আম গাছটার বেড়ে আসা ডালগুলো পাঁচিলের সঙ্গে লেগে আছে, আর তা দেখে শান্তনুবাবু একটু গুরুগম্ভীর মুখ নিয়ে সেই দিকে এগিয়ে গিয়ে বললেন, হাইলি সাসপিসিয়াস। এটাই আবার কিসের রহস্যের গন্ধ পাচ্ছেন আপনি শুনি শান্তনুবাবু? চোর যদি ফিট না হয় তবে এই গাছ বেয়ে ওঠা তার সাধ্য নয়। তা ঠিক মশাই, তবে ধরুন যদি এ পারের লোক ওই পারে গেল চুরির মালপত্র নিয়ে, সেটাও তো হতে পারে। এই বাড়ির দুই চাকরের শরীর তেমন একটা স্থূল নয় যে তারা পাঁচিল পার হতে পারবে না। এই পাঁচিল টপকে পার হওয়া তো তাদের জন্য নস্যি। আপনার যুক্তিও যে উড়িয়ে দেওয়া যায় না, তবে উপযুক্ত প্রমাণ দরকার রহস্যের জটগুলো ছাড়াতে। সন্ধ্যার পর আমরা রাজেশ্বর বাবুর কাছে বসে ওনার জমিদারির বিভিন্ন ঘটনা শুনলাম এবং নানান শিকারের অভিজ্ঞতাও শুনলাম। আমরা বলতে মানে শুধুমাত্র আমি আর শান্তনুবাবু, কারণ রুদ্রদা তার ঘরে বসে ওর সেই লাল ডায়েরিটায় কি যেন লিখছিল। বুঝলাম ও রহস্যগুলো মাথা থেকে বেরিয়ে আগেই ডায়েরি বন্দি করে নিচ্ছে। রাতে খাওয়া দাওয়ার সময় রাজেশ্বরবাবু আমাদের সঙ্গেই খেতে বসলেন। রুদ্রদা তখন ওনাকে নানান অছিলায় তাঁর পরিবারের কথা জিজ্ঞাসা করছিল। আসলে সে যে অর্জুন রায় ও তার পরিবারের সদস্যদের ইতিহাস বের করতে চাইছিল সেটা স্পষ্ট। তখন ওই রাত 9টা হবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবে হাত ধুয়ে উঠব, এমন সময় হঠাৎ করেই বাইরে একটা হই হট্টগোলের শব্দ শোনা গেল। বুঝতে পারলাম একসঙ্গে 3-4টে মোটরসাইকেল একসাথে এলে এমন শব্দ হওয়া সম্ভব। রুদ্রদা চাপা গলায় আমাকে বলল, মনে হচ্ছে জমিদারবাবুর ছোট ছেলে আকাশ রায়ের আগমন ঘটেছে। ঠিক এমন সময় ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাতাল কণ্ঠে কিছু কথা ভেসে এলো। রামচরণ, এই রামচরণ, কোথায় রে হারামজাদা? দরজা খোল, ছোটবাবু এসেছে রে। দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন? মরে গেলে নাকি শালা? এই রামচরণ, দরজা খোল। রামচরণ কিছু একটা কাজ করছিল, তাই হয়তো কেশরী বলে কাজের লোকটি অতি দ্রুত গিয়ে দরজা খুলে দিল, আর সঙ্গে সঙ্গেই টলতে টলতে ঘরে ঢুকে এলেন বয়স 25-26-এর একজন জোয়ান ছেলে। বোঝাই যাচ্ছে গলা অবধি মদ আজ তার পেটে পড়েছে। সে কেশরীর দিকে কটমট করে লাল চোখে তাকিয়ে বলল, শালা, দরজা খুলতে তোমার এতক্ষণ লাগলো? এতক্ষণ কেন লাগলো তোর? ফের যদি এরকম বেয়াদবি দেখি না, একদম ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো।
আর হ্যাঁ, আমার আজ কোনো খাবারের দরকার নেই। আমাকে কেউ জ্বালাতে আসবি না। চলে যা সামনে দিয়ে হারামজাদা, সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। ছাড়। ভাইয়ের মাতলামির শব্দ দাদা প্রকাশের কানে হয়তো গিয়েছিল, তাই সে বেরিয়ে এসে সোজাসুজি তাকে উদ্দেশ্য করে বলল, বাড়িতে লোক এসেছে আকাশ। তোমার এই মাতলামো তোমার বন্ধুদের গিয়ে দেখাও। হ্যাঁ, রাতে ছাইপাশ গিলে আসবে আর তার ফল ভোগ করতে হবে আমাদের। বাড়িতে বসে বসে টাকা ধ্বংস করা বন্ধ না করলে বাবাকে বলে আমি এবার তোমায় বার করে দেব। এই রায়বাড়ির একটা মান সম্মান আছে, সেটা অন্তত ভুলে যেও না। মদ্যপ আকাশ রায় দেখলাম দাদার দিকে খালি রাগে লাল কটমটে চোখ নিয়ে তাকিয়ে দেখল, তারপর চুপচাপ ভুল ভাল বকতে বকতে চলে গেল তার ঘরের দিকে। আমরা তখনও সেইখানে দাঁড়িয়েই সবটা দেখছিলাম। প্রকাশবাবু আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দিস রুদ্রবাবু। ও একটু এইরকমই, তবে আপনারা কাল সকালে ওকে সাধারণ অবস্থায় পাবেন আশা করি। তখন সে যা জানে তা বলে আপনাদের তদন্তে সাহায্য করতে পারবে। আপনারা এবার শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে এমনিতেও। গুড নাইট। ঘরে ফিরে শান্তনুবাবু বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে বললেন, বুঝলেন মশাই, এই পরিবারটিকে দেখে আমার কেমন যেন অদ্ভুত লাগছে। কারণ সবাই আলাদা আলাদা স্বভাবের। বাপের বা মায়ের অভ্যাস লোকে পায় শুনেছি, কিন্তু এখানে বাপ একটু চাপা প্রকৃতির। চোর ধরতে গোয়েন্দা এনেছে, কিন্তু গুণধর ছেলেকে সন্দেহ করেন না। অন্যদিকে প্রকাশ রায় ভদ্র স্বভাবের লোক, সকালে কথা বলে যা বুঝেছিলাম অন্তত। কিন্তু রাতের এই ভয়ানক রাগী রূপ আমি তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর চাকরগুলো কেমন যেন অদ্ভুত। যেমন ধরুন রামচরণ, সে যেন পরিবারের বাইরের লোকটি। কি যেন নাম, অর্জুন। তাকে আড়াল করতে পিছপা হয়নি। অপরদিকে অর্জুন লোকটার ব্যাপারে আমরা তেমন একটা বেশি কিছু জানি না, তবে শুধু তথ্য পেয়েছি আর শুধু জেনেছি তার বোনের সামনে বিয়ে। রুদ্রদা একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, এক ভূখণ্ডে কত বিচিত্রতার শেষ নেই, আর আপনি মানুষের আচরণ নিয়ে সন্দেহ করছেন। তবে আমি একটা জিনিস আজ বিকালে লক্ষ্য করেছি, যেটা হয়তো রহস্যের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। আমি আর শান্তনুবাবু একসাথে সেই কথাটা শুনে চমকে উঠে বললাম, কি? রুদ্রদা হাসি মুখে বলল, যখন রামচরণের ঘরের নিচের জানালাটা আমি পরীক্ষা করছিলাম, তখন হঠাৎ লক্ষ্য করি সেখানে কাঠের পাল্লার নিচে পুরো ধুলোর আস্তরণ কিছুটা সরে গিয়েছে। অর্থাৎ অনেক দিন যদি কোনো জানালা খোলা না হয় তবে সেইখানে ধুলো জমে, কিন্তু এখানে সেটা হালকা মুছে গেছে। তার মানে রুদ্রদা তুমি বলতে চাইছো জানালাটি এর মধ্যে রাত্রিবেলা কোনো একদিন খোলা হয়েছিল, আর হয়তো বাড়ির কোনো লোকই চোরকে চুরি করতে সাহায্য করেছিল, তাই তো? রুদ্রদা হাসি মুখে বলল, একদম সঠিক। আর একটা অদ্ভুত ব্যাপার আমি আবিষ্কার করি, সেটা তোদের চোখে পড়েনি আশা করি। তা হলো, একটু আগে যখন জমিদারের ছোট ছেলে মাতাল অবস্থায় চিৎকার করে চাকরকে ধমকাচ্ছিল, তখন তার হাতে আমি একটা বড় নীল রঙের কালির দাগ দেখতে পেয়েছি। আর সেটা যে ফাউন্টেন পেনের কালির দাগ সেটা রুদ্রশঙ্করের চোখ এড়ায় না। তবে প্রশ্নটা থেকেই গেল, সেই কি তবে ওই চুরিটা করেছে? আর করলেও নিজের বাড়ির সম্পত্তি সে কেন নিজে চুরি করতে যাবে? সেটা সম্ভাবনাও কম। তবে কাল সকালে আকাশ রায়ের সঙ্গে কথা বললে আশা করি অনেকটা পরিষ্কার হবে। আমি আর শান্তনুবাবু হালকা তন্দ্রাচ্ছন্ন ছিলাম, কিন্তু রুদ্রদা তারপরেও কিছুক্ষণ ওর সেই লাল ডায়েরিটায় বোধ করি পরের তথ্যগুলো লিখে সাজিয়ে নিচ্ছিল। কখন যে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম তা নিজেও বলতে পারবো না, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে কোনো একটা অজানা শব্দে যেন আমার তন্দ্রা চট করে ভেঙে গেল। সামনের দেওয়ালে বড় ঘড়িটার দিকে আবছাভাবে দেখতে পেলাম প্রায় রাত 3টের কাছাকাছি। চারিদিক নিস্তব্ধ,
কোনো দিকে কোনো শব্দ নেই, খালি বিরাজ করছে ঝিঁঝি পোকার কলতান। কিন্তু হঠাৎ করেই আমার মনের ভিতরটা যেন কিছু একটা আভাস পেল। এমনিতেই আমার ঘুম পাতলা, তাই এটা হওয়া স্বাভাবিক। শান্তনুবাবু ও রুদ্রদা দেখলাম যে যার মতো ঘুমোচ্ছে, কিন্তু হঠাৎ করেই একটা চাপা ধূপ করে কিছু পড়ার শব্দ পেলাম। বাইরে কি হচ্ছে সেটা চিন্তা করে আমি একবার আমাদের খোলা জানলা দিয়ে উঁকি মারলাম বাইরেটা। কিছু যে দেখতে পাবো তা আশাও করা যায় না, কিন্তু নিচে জংলা ঝোপটা ভালো করে লক্ষ্য করলাম আমি। আর যা দেখলাম তাতে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। সেখানে যেন ছোট ছোট দুটি ভয়ানক চোখ জ্বলজ্বল করছে। তারপর হঠাৎ করেই সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কান পাতলাম, আর সঙ্গে সঙ্গে কানে এলো একটা বিড়ালের মেয়াওয়ের ডাক। আমি নিজের মনকে আশ্বস্ত করে বললাম, বিড়াল, খামোখা আমি এত ভয় পেলাম, দূর। তাই আবার চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘুম এসে গেল। কিন্তু ভোরবেলা হঠাৎ করেই আমাদের ঘুমটা ভেঙে গেল একটা তীব্র চিৎকারে। এই গলার স্বর আমাদের চেনা। চাকর কেশরী তীব্র ক্ষোভে চিৎকার করে বলছে, দাদা বাবু, রামচরণ আর নেই গো, মনিব, গিন্নিমা, সবাই নিচে আসুন, এটা কি হয়ে গেল দেখুন এসে। আমরা তখনও ঘুমে আচ্ছন্ন ছিলাম, কিন্তু রুদ্রদার কানে কথাটা যেতেই সে আমাদেরকে ধাক্কা মেরে তুলে বলল, নিচে চলনি। শান্তনুবাবু উঠুন, কেস গুরুতর মনে হচ্ছে, মন বলছে কেউ একজন খুন হয়েছে। আমরা যত দ্রুত হয় যা পড়েছিলাম তা পড়েই সিঁড়ি ভেঙে ছুটে গেলাম নিচে কি হয়েছে তা দেখতে। তবে সকাল সকাল ঘুম ভেঙে যা আমাদের চোখে পড়ল তা সাধারণ কোনো ব্যাপার নয়, কারণ রামচরণের মৃতদেহ পড়ে আছে বাগানের পিছন দিকের ঝোপের কাছে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, আর মুখের অবস্থা এতটা শোচনীয় যে সহজেই অনুমান করা যায় কোনো কিছু দিয়ে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে এই খুনটা করা হয়েছে। আমি রাতের বেলায় যেই ঝোপটার আড়ালে ফাঁকা অন্ধকার অংশ দেখেছিলাম তার বদলে সেখানে এখন অবস্থান করছে রামচরণের মৃতদেহ। আমি এখন রাতের ঘটনাটা চুপচাপ চেপে গেলাম। বাড়ির লোক সবাই একসঙ্গে জড়ো হয়ে পাশেই দাঁড়িয়েছিল। রুদ্রদা চুপচাপ সবাইকে সরে যেতে বলে নিজে এগিয়ে গেল সেই লাশটার দিকে। তারপর সেই লাশটাকে দূর দিয়েই সে ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। তারপর এগিয়ে এসে রাজেশ্বর বাবুর দিকে চেয়ে বলল, রাজেশ্বরবাবু, আপনার ঘটনাটার হয়তো আর গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে না। একটা যখন খুন হয়েছে পুলিশে তো খবর দিতেই হবে। আমি নিজের মতো তদন্ত চালিয়ে যাব, তবে পুলিশ এসে তদন্ত করলে করবে খুনের। তবে যদি আপনারা চুরি ঘটনাটা চেপে যেতে চান সেটা চয়নের দায়িত্ব আপনার ওপরেই ছাড়লাম। এখন মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ও প্রাথমিক কিছু পরীক্ষা করার জন্য পুলিশ নিজের কাজ করবেই। আর সকলকেই বলে দিয়ে এই বাড়ি ছেড়ে এখন কেউ বাইরে যেতে পারবেন না কয়েকদিন, কারণ হয়তো পুলিশই পাহারা বসে যাবে। আমি নিজে এখন অত্যন্তভাবে রহস্যের সমাধানের কাছে এসে পড়েছি। আশা করি খুব তাড়াতাড়ি আমি এই রহস্যের সমাধান করতে সক্ষম হব। পুলিশ আসার আগে আমি প্রথমে গিয়ে রামচরণের ঘরটা তল্লাশি নিতে চাই। সবাই দয়া করে অপেক্ষা করুন আর তাড়াতাড়ি পুলিশে খবর দিন। রুদ্রদা চলে গেল চাকর রামচরণের ঘরের দিকে। তার মধ্যে প্রকাশ রায় ওর কথা মেনে প্রথমেই ফোন করলেন কাছের পুলিশ স্টেশনে। রুদ্রদা কিছুক্ষণের মধ্যেই নিজের তল্লাশি চালিয়ে বেরিয়ে এসে বলল, আমার যা দেখার দেখা হয়ে গেছে। এবার একবার আমাদের ছোট কর্তা আকাশবাবুর সঙ্গে কথা বলতে চাই। উনি আশা করি কাল রাতের অবস্থা থেকে অনেকটা স্বাভাবিক। পুলিশ আসুক, কেউ কিচ্ছু ধরবেন না। আকাশ রায় সকাল সকাল যেন উদাসভাবে খুনটা দেখে নিজের কাজে এগিয়ে যেতে যাচ্ছিল। তারপর রুদ্রদার কথায় সে তার দিকে এসে বলল, আমার কিছু বলার নেই এইসব জিনিস নিয়ে।
চুরি বা খুন তাতে আমার কিছুই এসে যায় না। আমি বাড়ির ঘটনা থেকে 1000 ক্রোশ দূরে থাকি। আমাকে এর মধ্যে জড়ানোর চেষ্টা করবেন না। আপনার কি জানার আছে তাড়াতাড়ি প্রশ্ন করুন, তারপর আমি ওপরে যাচ্ছি। আর হ্যাঁ, বেশি সময় নেবেন না। আমার সময়ের দাম আপনার থেকে অনেকটাই বেশি। রুদ্রদা সম্মতি জানিয়ে নিজে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে এগিয়ে গেল আমাদের ওপরের ঘরের দিকে। আমি ও শান্তনুবাবু খুনের জায়গাটায় ও তার আশপাশটা একটু দেখে জলদি ফিরে এলাম ঘরে। রুদ্রদা দেখি সেই ঘরে তখন ইতস্তত পায়চারি করছে। বুঝতে পারলাম ও এখন সর্ববিশেষ চিন্তিত। একটার পর একটা রহস্য বেড়েই চলেছে। ঠিক এমন সময় আমাদের ঘরে হন হন করে প্রবেশ করলেন আকাশ রায়। বয়সে আমার থেকে হয়তো 4-5 বছরের বড় হবে, তবে এত রাগ আর অহংকার যে কোথা দিয়ে আসে তা ভগবানই জানে। ছেলেটা প্রথমেই কারো তোয়াক্কা না করে ঘরের একপাশের চেয়ারটা দখল করে বসে বলল, আপনার যা প্রশ্ন করা একটু তাড়াতাড়ি করুন, আবার তো পুলিশ এসে জেরা করবে। ধুর শালা, কোথায় ভাবলাম যে আজকে একটু আমোদ আহ্লাদ করবো, আজকে দিনটাই পুরো মাটি হয়ে গেল। রাতের পার্টির জন্য এত কিছু ভেবে রাখলাম। যাকে ছাড়ুন, কথায় কথা বলে। আপনি বরং প্রশ্ন করুন। রুদ্রদা প্রথমে প্রশ্ন করল, প্রথমে জানতে চাই আপনি আপনার বাড়ির চুরির ঘটনা কতটা জানেন, আর সেই চুরি কে করেছে তার ব্যাপারে কি আপনি কাউকে সন্দেহ করেন? সেটার খোঁজ করার জন্যই তো আমার বাবা আপনাকে টাকা দিচ্ছেন। নিজের কাজটা নিজে করলে আমাকে এই প্রশ্ন করতে হতো না। তাই টিকটিকিগিরি না করে নিজের কাজটা নিজেই করুন। এটা তো সহজ, যে কেউই বুঝতে পারবে যে ওই হারামজাদা রামচরণই চুরিটা করেছিল। আর চোরাই মাল পাচার করার সময় যাকে পেরেছে তাকেই পাচার করেছে, সেই তাকে মেরে দিয়ে চলে গেছে। ব্যাস, সিম্পল লাইক দ্যাট। রুদ্রদা হাসি মুখে বলল, সবটা যদি আপনার জীবনের মতো সোজা হতো তাহলে তো হয়েই যেত আকাশবাবু। তবে আপনার পিঠ দিয়ে যে কোনো সঠিক উত্তর বেরোবে না তা আমি বুঝতে পারছি। তবে আর একটা প্রশ্ন, কাল রাতে আপনি কি উঠেছিলেন বা খুনের কোনো আভাস পেয়েছিলেন? কারণ আপনার ঘর তো নিচেই। এই বুদ্ধি নিয়ে আপনি গোয়েন্দাগিরি করেন রুদ্রবাবু? হাসালেন মশাই। রাত্রে গলা অবধি মাল ঢাললে যে কি ঘুম আসে না তা আপনি বুঝবেন না। তা কোনো স্বর্গ সুখের থেকে কোনো অংশে কম না, বুঝলেন? আমি পাবো খুনের শব্দ, তাহলেই হয়েছে। আশা করি আপনার সব প্রশ্নের উত্তর আমি ভালোভাবেই দিয়েছি। যাই হোক, চললাম। ছেলেটা যেমন মেজাজে এসেছিল সেইভাবেই হন হন করে বেরিয়ে গেল। রুদ্রদা আমাদের দিকে তাকিয়ে বলল, টাকার গরম যে মানুষকে পশুতে পরিণত করে তা শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমি এবার ঘর ফাঁকা হওয়ায় রাতের ঘটনা সবটা যা যা আমি দেখেছিলাম বা শুনেছিলাম পুরো খুলে বললাম। তা শুনে রুদ্রদা নিজের তালুতে ঘুষি মেরে বলল, কাল চোর আবার এসেছিল, আর তোর কথা শুনে এটুকু বোঝা যাচ্ছে খুনটা হয়েছে রাত 3টের পর। এবার আসল প্রশ্ন হলো খুনটা করলো কে? এক হয়তো বাইরের চুরি খুনটা করেছে, অথবা আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ল বাড়িতে। তারা বাড়িটা ভালো করে সার্চ করল ও বাড়ির সবার জেরা সেরে নিয়ে আমাদেরকেও 2-3টে প্রশ্ন করার জন্য এলো আমাদের ঘরে। আসলে আমরা যেহেতু খুনের দিন রাতে সেই বাড়িতেই উপস্থিত ছিলাম, তাই আমাদেরকেও সন্দেহের বাইরে রাখবে না পুলিশ। তবে যে অফিসার সেখানে এসেছিলেন, শান্তনুবাবু ও রুদ্রদা উভয়েরই তিনি পরিচিত। তাই সেই পুলিশ ভদ্রলোক খালি ঠাট্টা করে বলেছিল যে খোদ গোয়েন্দা আর পুলিশ বাড়ির মধ্যে থাকতেও খুনটা হয়ে গেল, সেটাই আক্ষেপের বিষয়। তবে রুদ্রদা অফিসারের সাথে কিছুক্ষণ নিরিবিলিতে কথা বলবার জন্যই আশা করি ওনার সঙ্গে বাগানে একটু পায়চারি করতে গেল। আমাকে ও শান্তনুবাবুকে সে ঘরেই থাকতে বলল। অগত্যার কি করি? শান্তনুবাবু ও আমি বসে বসে এই কেসটার জটিলতা নিয়ে একটু আধটু কথা বলতে থাকলাম। ঢের কেস দেখেছি, কিন্তু এর মতো জটিল কেস খুব কমই পাওয়া যায়। আর এই কেসটা যদি সমাধান করতে পারে রুদ্রদা, তাহলে তার মাথার বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না। অফিসার ও রুদ্রদা এবার ফিরে এলো আমাদের ঘরে।
ওদের কথা মোটামুটিভাবে শেষ। বুঝতে পারলাম যে রুদ্রদা হয়তো কিছু বুঝতে পেরেছে, তাই হয়তো চোরকে ধরবার জন্য কিছু একটা ফোন দিয়ে আঁটছে। আর এখন তা যে কি, আমি বা শান্তনুবাবু আমাদের কেউই জিজ্ঞেস করলে তার উত্তর মিলবে না। তাই অগত্যা রুদ্রদার দিক দিয়ে কি আদেশ আসে সেইটার অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই। রুদ্রদা কি বলল বলতে পারবো না, তবে কিছুক্ষণের মধ্যেই মৃত লাশ বাড়ি থেকে পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির মধ্যে সমস্ত যারা পুলিশ পাহারায় ছিল তারাও দেখলাম চলে গেল। সাধারণত সর্বদা যে বাড়িতে খুন হয় সেখানে পুলিশ পাহারায় বসবে, এটাই নর্মাল ব্যাপার। তবে রুদ্রদার বুদ্ধির পরিচয় আমরা আগেও বহুবার পেয়েছি, তাই ও রহস্যের জট খোলা অবধি অপেক্ষা করতে হবে। আর পুলিশ বারবার বলে গিয়েছে যেন এই 2-3 দিনের মধ্যে বাড়ির বাইরে কেউই বাড়ি ছেড়ে কোথাও বাইরে যাওয়া চলবে না। রুদ্রদা আজ সারাটা দিন আমাদের ঘরের বাইরে অথবা ঘরের ভেতরে কিছুক্ষণ পায়চারি করে কাটিয়েছে। ও যে এই কেসটা নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে ভাবছে তা তার ভাবভঙ্গি দেখেই স্পষ্ট। বিকালের দিকে সে একবার আমাদের দিকে তাকিয়ে বলল, মোটামুটি আশা করা যাচ্ছে আজ রাতে কিছু একটা ঘটবে। বাড়ির লোককে কিছু বলতে হবে না। যদি আমার অনুমান সঠিক হয় তবে সে আসবে আশা করি। আর একবার আসা মানে সে ধরা পড়তে বাধ্য। আর তার বন্দোবস্ত আমি ভালো মতোই করে রেখেছি। আমার চোখ ততক্ষণে উজ্জ্বল হয়ে উঠেছে। তার মানে আজ হয়তো আমাদের রাত জাগতে হতে পারে অপরাধীকে ধরার চেষ্টায়। আমরা সারাটা দিন ঘুণাক্ষরেও কাউকে বুঝতে দিলাম না আমাদের পরিকল্পনাটা। তার কারণ অবশ্য রুদ্রদাই। শুধু সারাটা দিন অপেক্ষা করছিলাম কখন রাত হবে। এখন প্রায় 12:30টার কাছাকাছি। বাড়ির সবার রাতের খাওয়া দাওয়া শেষ। এতক্ষণে সবাই ভালো মতো ঘুমিয়েও পড়েছে আশা করা যায়। রাত যখন প্রায় 1টার কাছাকাছি, হঠাৎ করেই এমন সময় রুদ্রদা আমাকে আর শান্তনুবাবুকে তুলে দিয়ে বলল, চলুন, তৈরি হয়ে নিন, রাত এখন গভীর, কেউ কোথাও নেই। চোর বাবাজির আসার জন্য এটা সঠিক সময়। আমরা এখন অপেক্ষা করব নিচের পাঁচিলের কোণে অন্ধকার লক্ষ্য করে। আমরা অত্যন্ত নিশ্চুপভাবে বাড়ির পিছনের দালান পেরিয়ে পিছনের দিকের দরজা খুলে এগিয়ে গেলাম বাগানের দিকে। বাগানের মধ্যে এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে আছে বহু ঝোপঝাড়, কিন্তু রুদ্রদা তার মধ্যে সব থেকে বড় যে ঝোপটা আর যেখান দিয়ে পুরো বাগানটা ভালো করে লক্ষ্য করা যায় এবং আমরা তিনজনেই সহজে চুপচাপ করে বসতে পারি, তার জন্য একটা ঝোপ দেখিয়ে বলল, চলনি, আমরা এখন ওই জঙ্গলের দিকে লুকিয়ে থাকি। কেন জানি না আমার মন বলছে চোর বাবা জীবন আসলে ওই দিক দিয়েই আসবে। আমরা এগিয়ে গেলাম সেই অন্ধকার ঝোপের অংশের দিকে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও সেই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার। আমি আর শান্তনুবাবু চুপটি করে ঘাপটি মেরে বসে রইলাম সেখানে। মুখে যে কোনো কথা হবে না সেটা আগেই বলা ছিল। কতক্ষণ যে ওইরকমভাবে ঘাপটি মেরে বসেছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। ওই অন্ধকার ঝোপের মধ্যে মশার যে কি উৎপাত তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। সময় যেন কাটতেই চায় না। অন্ধকারের মধ্যে এক একটা মুহূর্ত যেন আমার কাছে 1 ঘন্টা ঠেকছিল। ঠিক রাত কটা হবে জানি না, তবে হঠাৎ করেই রাস্তায় কিছু কুকুরের ডাক শুনতে পেলাম। রুদ্রদা এবার একটু নড়ে চড়ে বসে আমার দিকে মুখে আঙুল তুলে দেখিয়ে দিল চুপ। সেই সময়টায় আমার মনের অবস্থা যে কি তা বলে বোঝানো দায়। বুকের প্রতিটা ধুকপুকানি যেন কানে স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। শান্তনুবাবু দেখলাম চুপচাপ মনে মনে হয়তো কোনো মন্ত্র জপ করছেন। ভদ্রলোক বহুবার বলেছিলেন অবশ্য
যে তিনি ভূতে ভয় পান। হয়তো রাতের অন্ধকারে এই দুটোর সময় এমনভাবে অপেক্ষা করার অভিজ্ঞতাটা তার মনে বেশ ভয়েরই উদ্রেক ঘটিয়েছে। আমার একটু হাসি পেল বটে, কিন্তু সেটা বেমালুম চেপে গেলাম। সে যাই হোক, ঠিক এমন সময় আমার ভাবনায় বাধা ফেলে একটা টর্চের আলো যেন এগিয়ে এলো বাড়ির বাগানের আম গাছটাকে লক্ষ্য করে। আমরা স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়ামূর্তি আম গাছটার একটা অত্যন্ত মোটা ডাল বেয়ে অত্যন্ত সাবধানে লাফ মেরে প্রবেশ করল বাগানে। সে গাছ দিয়ে পাঁচিল বেয়ে নিচে নামার সঙ্গে সঙ্গেই একটা ধূপ করে শব্দ শুনতে পেলাম। লোকটা অতি সন্তর্পণে এদিক ওদিক দেখে এগিয়ে গেল বাড়ির পিছনের সদর দরজার দিকে। ছায়ামূর্তির পুরো শরীর যে কোনো কালো চাদর দিয়ে ঢাকা, তা একদম স্পষ্ট। সেই ছায়ামূর্তি সদর দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম কি একটা ভাবল, তারপর সেই দিক থেকে এগিয়ে এলো আমাদের ঝোপটার দিকে। পাশ থেকে ফিসফিস করে শুনতে পেলাম, অনেক তৈরি থাক, বেগর ভাই দেখলে তবেই হামলা করবি, আর যদিও আমাদের দেখতে না পায় তবে ঘাপটি মেরে বসে থাক। ছায়ামূর্তিটা হাতের টর্চটা একটু এদিক ওদিক ঘুরিয়ে বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে আমি রুদ্রদার দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ার শব্দ শুনতে পেলাম। কিন্তু এ কি, ছায়ামূর্তি দেখলাম এগিয়ে গেল বাড়ির সেই পুরনো দেওয়ালের দিকে, যেখান দিয়ে একটা বড় মোটা পাইপ ছাদ হয়ে নিচে নেমেছে। আমি তখনও বুঝতে পারছি না লোকটা করতে কি চাইছে। এমন সময় একটা খুট করে শব্দ শুনে বুঝতে পারলাম ছায়ামূর্তি সেই পাইপের একটা অংশ ভেঙে হাতে নিয়ে নিল, আর হাত বাড়িয়ে বার করে আনলো লম্বা পাইপের ভিতর থেকে একটা বাক্স। আর সেই বাক্সের ভিতরে যে চোরাই মাল থাকবে তা চাঁদের আলোতেও স্পষ্ট বোঝা গেল। আমি রুদ্রদার দিকে তাকিয়ে দেখি ওর মুখে তখন খেলা করছে একটা অদ্ভুত হাসি। তার মানে চোর কি জালে ধরা পড়েছে। এখন তো ওকে না ধরলে সে হয়তো পালাবে, কিন্তু সেই ছায়ামূর্তিকে দেখলাম সেই বাক্সটা সযত্নে একটা উঁচু জায়গায় রাখল। তৎক্ষণাৎ রুদ্রদার দিক দিয়ে একটা খুট করে শব্দ শুনতে পেলাম। বুঝলাম ওর পিস্তলটা এখন ওর হাতে চলে এসেছে। সে আস্তে আস্তে এগিয়ে গেল ঝোপটা ছেড়ে, আর ওর পিছনে পিছনে আমি ও শান্তনুবাবু। ততক্ষণে সেই ছায়ামূর্তি বোধ করি আমাদের তিনজনকে আবছাভাবে দেখতে পেয়েছে এগিয়ে আসতে, তাই সে তৎক্ষণাৎ ওপরে রাখা বাক্সটা নিয়ে চম্বর দেওয়ার চেষ্টায় এগিয়ে গেল, আর রুদ্রদা হাতে বন্দুক বাগিয়ে ছুটে গেল সেই লোকটাকে লক্ষ্য করে। লোকটা বোধ করি ওকে ধাক্কা মেরে পালাবার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু ওর হাতের আগ্নেয়াস্ত্রটা দেখে সে ওইখানেই থেমে গেল। রুদ্রদার মুখে তখন হাসির রেখা। সে বলল, অনি, অর্জুনবাবুর হাত দিয়ে বাক্সটা একটু নিয়ে আয়। ওটার মধ্যেই লুকোনো আছে রায়বাড়ির পুরনো সোনার গহনার সম্ভার। আর অর্জুনবাবু, আপনি এখন পালাবার চেষ্টা করলেও সেটা ব্যর্থ, কারণ বাইরে পুলিশ আপনার জন্য অপেক্ষা করছে। লাফ দিয়ে বাইরে গেলেও আমার হাত থেকে বাঁচলেও পুলিশের হাতে ধরা পড়তে বাধ্য, তাই আত্মসমর্পণ করুন। যেমন বলা তেমনি কাজ। আমি এগিয়ে গিয়ে সে বাক্সটা নিয়ে এলাম অর্জুন রায়ের হাত থেকে। ঠিক সেই সময় পাড়া কাঁপিয়ে শোনা গেল পুলিশের সম্মিলিত ৩-৪টে জিপের শব্দ। আমি বুঝতে পারলাম ততক্ষণে পুলিশ তৈরি আসামিকে ধরবার জন্য। বাড়ির সমস্ত লোক সবাই জেগে উঠেছে, আর রুদ্রদা পুলিশের হাতে অর্জুন রায়কে তুলে দিয়ে বলল, অফিসার, এই চোরকে কিছুক্ষণের জন্য বাড়ির ভেতরে নিয়ে আসুন। আর রাজেশ্বরবাবু, এই রাতেও আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, তবে আজই আপনি আপনার হারিয়ে যাওয়া চুরির জিনিস ফেরত পাবেন আশা করি, আর খুনের আসামিও হাতে নাতে ধরা পড়বে আশা করি। অর্জুন রায় হঠাৎ খুনের কথা শুনেই চিৎকার করে বলল, আমি চুরি করতে এসেছি, তবে খুন আমি কিন্তু করিনি। আমাকে খুনের দায়ে ফাঁসানোর চেষ্টা করবেন না।
রুদ্রশঙ্কর রায় চাইলে এক্ষুনি আপনাকে খুন এবং চুরি দুটোর দায়ী অভিযুক্ত করতে পারে। তাই এখন আপনি চুপ থাকুন, তাতেই আপনার মঙ্গল। এখন শুধু আমি বলবো, সমস্ত রহস্যের কিনারা হয়ে গেছে, কিন্তু সবটাই আমার অনুমান মাত্র। আর সেই অনুমানের প্রমাণ আমার সঙ্গেই আছে। এক একটা করে রহস্যের জট আমি আপনার কাছে খুলব পরপর। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সহ বাড়ির সমস্ত মানুষ ততক্ষণে জড়ো হয়ে বসেছে রাজেশ্বর রায়ের জমিদার বাড়ির বৈঠকখানায়। এত বড় বৈঠকখানায় এত লোকের সমাগম যেন ঘরটাকে আজ আলাদা মাত্রা এনে দিয়েছে। তবে আমি জানি আজকের এই সভার মধ্যমণি স্বয়ং রুদ্রদা, কারণ ওই একটা একটা করে সব রহস্যের সমাধান করে সবার সামনে আনবে। রাত এখন প্রায় 3টের কাছাকাছি। বাড়ির সকলের চোখে এতক্ষণে ঘুম উবে গিয়েছে। বাড়ির চাকর থেকে দারোয়ান সবাই এখানে উপস্থিত। কিন্তু হঠাৎ করেই প্রকাশ রায় বেশ উত্তেজিত হয়ে বলে উঠলেন, আকাশ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তার তো এখন এখানে উপস্থিত থাকার কথা। কথাটা শেষ হওয়ার আগেই বাইরের থেকে একটা উত্তেজনায় ভরা কণ্ঠ শোনা গেল। এই গলার স্বর আমরা ভালো মতোই চিনি, আকাশবাবুর। আমাকে ছেড়ে দে, শোনে যা শালা হারামজাদার দল। আমার গায়ে হাত দেওয়ার এত বড় আস্পর্ধা হয় কি করে তোদের? শালা গিরগিটির দল। পুলিশ অফিসার এতক্ষণ চুপচাপ সবটা দেখছিলেন, কিন্তু এবার তিনি উঠে গিয়ে এক কড়া থাপ্পড় আকাশের গালে কষানোর সঙ্গে সঙ্গেই সে থেমে গেল। রুদ্রদা এবার উঠে বলল, রাজেশ্বরবাবু, এখন আপনার বয়স হয়েছে আমি মানছি, তবে আপনি আমাকে গোয়েন্দা হিসেবে যখন তলব করেছেন, সমস্ত সত্যতা আপনার জানা দরকার। নিজেকে শক্ত করুন। প্রথমেই আসি আমি আপনার বাড়ির চুরিতে, যেটার জন্য আমাকে এখানে ডেকে আনা হয়েছিল। আমি যখন এই বাড়িতে এসে প্রথম সিন্দুকটা দেখি, তখনই অনুমান করেছিলাম এই কাজ বাইরের লোকের কাজ হতে পারে না, কারণ সিন্দুকের তালা ভাঙা হয়নি, সেটার ছাপ তৈরি করে নকল বানানো হয়েছিল। আর সেই নকল চাবি বানিয়েছিল আপনাদের বহু বছরের পুরনো চাকর রামচরণ। সে আপনাদের বাড়িতে থাকলে অর্জুন রয়ের সঙ্গে তার ভালোই সম্পর্ক ছিল। আর আমি যখন আপনার এই গুণধর ছেলে আকাশ রায়ের কথা শুনি, তখন তাকে সন্দেহ করা শুরু করি। কারণ চুরি করার মোট 3 জনের কাছে সব থেকে বেশি সুযোগ ছিল। 1 রামচরণ, 2 আপনার ছেলে আকাশ, আর সেই সিন্দুকে রাখা নীল ফাউন্টেন পেনের কালির আকাশবাবুর হাতে আমি কাল রাতে দেখেছিলাম। তবে যে তিনি চুরি করতে পারেন তা ধরতে পারিনি। হঠাৎ করেই চুপ হয়ে থাকা আকাশ রায় চিৎকার করে বলে উঠল, মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আমাকে মিথ্যা হয়ে ভাসানো হচ্ছে। সেই রাতে সিন্ধুকের মাল আগেই বের করে নেওয়া হয়েছিল, সেখানে একটা জিনিসও অবশিষ্ট ছিল না। সোনা দানা, বাড়ির দলিল, একটা জিনিসও সেখানে ছিল না। চুরি আপনি করেননি আকাশবাবু, আপনার অপরাধের কথায় পরে আসছি। সবাইকে জানিয়ে দিই, চুরিটা করেছিল রামচরণ নিজে। আর সে চোরাই মাল পাচার করার জন্য ব্যবহার করেছিল তার ঘরের পেছনের দিকের জানালাটা। রামচরণ আগেই সবকিছু চুরি করে লুকিয়ে রেখেছিল তার নিজের ঘরে। প্রথম দিন চোর আসে, কিন্তু সে খালি নিয়ে যেতে পেরেছিল কিছু সোনার গয়না। তার মূল্য বোধ করি কম হবে না। কে, তাই তো অর্জুনবাবু? অর্জুন রায়ের মুখ দিয়ে তখন কোনো উত্তর বের হবে বলে আমার মনে হলো না। অগত্যা রুদ্রদা আবার শুরু করল। এবার প্রথম দিন যখন সোনা চুরি করে অর্জুন রায় বাড়ির পেছনের দিকের দেওয়াল বেয়ে বেরিয়ে যায়, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু সেই রাতে গহনা চুরি করতে গিয়ে সেখানে কিছু না পেয়ে আকাশবাবু কোনোভাবে বুঝতে পেরে যায় এই চুরি করেছে রামচরণ। তাই কাল মাঝরাতের দিকে আকাশবাবু প্রচণ্ড ক্ষোভ ও মদ্যপ অবস্থায় শ্বাসরোধ করে খুন করে রামচরণকে। আর কাল বাকি জমিদারির দলিলপত্র পাচার করার কথা ছিল রাতের বেলা অর্জুন রায়কে। কিন্তু রামচরণ তো মৃত, কে তাকে এই দলিল দেবে? তাই কাল রাতে অর্জুন রায়ের কার্যসিদ্ধি সম্পূর্ণ হয়নি। রাজেশ্বর বাবু নিজের ছোট ছেলে এইভাবে খুন করতে পারে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কথাটা তিনি শোনার পরেই প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন। তবুও রুদ্রদার দিকে প্রশ্ন ধেয়ে এলো প্রকাশ রায়ের দিক থেকে।
সোনা চুরি গেছে তা করেছে অর্জুন রায়, আর খুন করেছে আমার গুণধর ভাই। তবে একটা প্রশ্নের উত্তর এখনো এলো না কিন্তু রুদ্রবাবু, আমাদের রায় পরিবারের জমিদারির বহু মূল্যবান দলিলপত্র তবে কোথায় গেল? এই দলিল যে সে কাগজ নয়, সেটা আমাদের হাতছাড়া হলে যে কেউ আমাদের সম্পত্তির ওপর দাবি চেয়ে বসতে পারে, সেটা কোথায় রুদ্রবাবু? রুদ্রদা এবার একটা বাঁকা হাসি হেসে বলল, প্রকাশবাবু, আপনার চিন্তার এখানে কোনো দরকার নেই, কারণ সেই সমস্ত দলিল আর কাগজপত্র সযত্নে সরিয়ে রেখেছে এই রুদ্রশঙ্কর রায়। ওর কথা শুনে আমাদের মুখ ততক্ষণে হাঁ হয়ে গিয়েছে। তার মানে ও যখন পুলিশ আসবার আগে রামচরণের ঘরের তল্লাশি নিতে যায়, তখন সে সেইখান দিয়েই উদ্ধার করে সমস্ত কিছু, আর তা লুকিয়ে রাখে নিজের কাছে। আমি আমার ভাই অনির দিয়ে জানতে পারি খুনের দিন চোর অর্থাৎ অর্জুন রায় এসেছিলেন এই বাড়িতে সেই দলিলপত্র চুরি করতে, কিন্তু সেই দলিল তিনি পাননি। তাই আমি সেটা বুঝতে পেরে একটা ফাঁদ তৈরি করি, আর সেই ফাঁদে পা দেন স্বয়ং অর্জুন রায়। আমি পুলিশ অফিসারকে আগে থেকেই বলে রেখেছিলাম যাতে এই বাড়ির খুনের ঘটনা যেন পুরোপুরি গোপন রাখা হয়, আর বাড়িতে পুলিশই পাহারা রাখতে বারণ করে দিই, কারণ আমি জানতাম আজ রাতে অর্জুন রায় আবার আসতো সেই দলিল চুরি করতে, আর সেই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। বাকিটা আপনারা ভালো মতোই জানেন। রাজেশ্বরবাবু একটু দাঁড়ান। রুদ্রদা সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি উপরে গিয়ে আমাদের ঘর থেকে কিছু কাগজপত্র এনে রাখলো রাজেশ্বরবাবুর সামনে। তারপর বলল, রাজেশ্বরবাবু, এই হলো আপনার সমস্ত দলিলপত্র, আর আপনার চোর আপনার সামনে। পুলিশের চোরাই সমস্ত সোনা ও আপনার সম্পদ বার করতে অর্জুন রায়ের দিয়ে বেশি সময় নেবে না আশা করি, আর খুন যখন হয়েছে সেটা আইনের আওতায় আসবেই। আকাশবাবুর মতো লম্পট ছেলেকে আপনি কেন যে লুকোবার চেষ্টা করছিলেন সেটা আমি বুঝতে পারলাম না রাজেশ্বরবাবু। যদি রামচরণ এই চুরি না করতো তবে সেই চুরি তো আপনার নিজের ছেলেই করত। ঠিক আছে, আমার কাজ এখানেই শেষ, আমরা এখন উঠি। অসংখ্য ধন্যবাদ। সেই দিন আমাদের কথা বলার সভা শেষ হতে হতেই প্রায় বেজে গিয়েছিল ভোর 4:30 কাছাকাছি। রুদ্রদা আর সেই বাড়িতে সেই দিন থাকা উচিত মনে করেনি, তাই আমরা সেই দিনই আমাদের গাড়ি চড়ে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। তবে দীর্ঘ 1 সপ্তাহ পর আমাদের বাড়িতে একটা চিঠি আসে, আর সেটা লেখা জমিদার রাজেশ্বর রায়ের বড় ছেলে প্রকাশ রায়ের। তাতে তিনি তাদের পারিবারিক সম্পত্তির উদ্ধারের জন্য রুদ্রদাকে ধন্যবাদ জানিয়েছেন, আর খামের ভিতর তার সঙ্গে ছিল একটা বেশ মোটা অঙ্কের টাকা রুদ্রদার পারিশ্রমিক হিসেবে। রুদ্রদা চিঠিটা দেখে খানিক যেন নিজের মনে মনেই হাসল। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে একটা সুখ টান দিলে। তারপর ধোঁয়ার রিং ওপরের দিকে ছাড়তে ছাড়তে বলল, যা টাকা হাতে এসেছে ভাবছি একবার নেপালটা ঘুরে এলে মন্দ হয় না। আর সেই নেপাল ঘুরতে গিয়ে আমরা যে অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটা না হয় বলবো পরের গল্পে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে ষড়যন্ত্রের আঁধারে মৃত্যু। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এই ধরনের সব চমৎকার গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ।